আসসালামু আলাইকুম। ইউটিউবের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং আজকের ক্লাসে স্বাগতম। যারা ক্লাসে উপস্থিত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই একটু জানিয়ে দাও বাকিদের যে আমরা ক্লাসটি শুরু করব। হাই স্যার, মুন্না বলছে হ্যালো। মুন্না কেমন আছো? এক্সামের রেজাল্ট আলহামদুলিল্লাহ গুড। হাউ আর ইউ স্যার? আই এম ফাইন। বাকিদের কি অবস্থা? নতুন কে আসলো? ওকে, ঠিক আছে। কে কে আমাদের সঙ্গে আছে? তাসিন আছে, আরাবি জান্নাত আছে, হুমায়রা আছে। লাইয়া না লিয়া? আচ্ছা লিয়া। তারপরে আছে হচ্ছে আমাদের সঙ্গে মুন্না আর হচ্ছে মুতমিন্না মীরা। আচ্ছা মীরা। ঠিক আছে? ঠিক আছে। তো আমরা আজকে তোমাদের ভূগোলের যে মানচিত্রের পঠন ও ব্যবহার এই অধ্যায়টির সিকিউ নিয়ে আলোচনা করব। অর্থাৎ সিকিউ গুলা কেমন টাইপের আসতে পারে। হ্যাঁ? অবশ্যই আমি তোমাদেরকে ৫ টা সিকিউ দেখাবো এবং ৫ টা সিকিউ দিয়েও দিব তোমাদেরকে। ঠিক আছে? তো তোমরা ইচ্ছা করলে এখান থেকে করতে পারবা। দাঁড়াও, তোমাদের মেইন চ্যাটে সিকিউ ৫ টা দিয়ে দিতে পারি কিনা দেখি। ওয়েট, সিকিউ দিয়েছি ৫ টা সিকিউ একসাথে। দেখো মেইন চ্যাটে দিয়েছি। আলহামদুলিল্লাহ গুড। বুঝি নাই স্যার। মেইন চ্যাটে স্যার এই চ্যাপ্টার তো আমাদের অ্যানুয়াল এক্সামে নাই। আচ্ছা এই চ্যাপ্টারে আজকেই লাস্ট ক্লাস। ঠিক আছে? পরের দিন থেকে নেক্সট চ্যাপ্টারে ক্লাস হবে। সো যেহেতু আজকে লাস্ট ক্লাস আমরা একটু করি ক্লাসটা। হ্যাঁ? অনেকেই হয়তো থাকবে না। তোমাদের যেহেতু সবার সিলেবাস সেম না। ঠিক আছে? সবার সিলেবাস সেম না থাকার কারণে অনেক সময় কি হয় সিলেবাস গুলো মার্চ করে না, মিলে না। দেখা যায় তোমার একটা আছে অন্যজনের ওইটা নাই। হুম। আবার ধরো অন্যজনের এই চ্যাপ্টারটা আছে সেইটা আবার তোমার নাই, এরকম হতে পারে। সো এটা আসলে থাকবেই। ঠিক আছে? তো যারা আছো তারা কিন্তু মনোযোগ দিয়ে একটু দেখো। একবার দেখাই যে আসলে কিরকম কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে। এন্ড ফাইনালি কিন্তু আমরা হচ্ছে লাস্ট আমরা সিকিউ দিব। অলরেডি দিয়ে দিয়েছি আমি। ঠিক আছে? আর ফাইনালি হচ্ছে তোমাদেরকে আমি এমসিকিউ একটা এক্সাম নিব। এক্সাম বলতে যেটা কুইজ নেই আরকি আমরা। সো কুইজটা নিব। যাতে করে সবাই একটু উপকৃত হয়। ঠিক আছে? সো সবাই একটু কুইজটা দিবা। হুম? চলো আমরা একটু দেখি যে আমাদের আজকে কি পড়বো। স্যার এই চ্যাপ্টার 9 থেকে আছে। স্যার আমাদের চ্যাপ্টার 9 থেকে 15 পর্যন্ত আছে অ্যানুয়ালে। ঠিক আছে, সমস্যা নাই। চ্যাপ্টার 9 থেকে অ্যানুয়াল পর্যন্ত 9 থেকে 15 পর্যন্ত অ্যানুয়াল আছে। সমস্যা নাই। পড়ানো হবে সবগুলাই। টেনশন নাই এত। সো তোমরা এই যে যেটা আমি দিছি উত্তরপত্র নবম দশম শ্রেণী যেটা লেখা ভূগোল ও পরিবেশ এইটা একটু ডাউনলোড করে নাও। ডাউনলোড করে দেখতে পারো। ঠিক আছে? অথবা আমিও দেখাবো তোমাকে এখন। ঠিক আছে? সো প্যারা নাই এত। চলো আমরা হচ্ছে ক্লাসে যাই। হুম? ওকে। সো যারা আমাদের সঙ্গে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নেক্সট টাইম ক্লাসটি করবা তাদেরকেও। ঠিক আছে? সো আমরা ক্লাসটি শুরু করছি। আমি তোমাদের সঙ্গে আছি আমিনুল ইসলাম, বিএসসি ইন ম্যাথমেটিক্স, ইনস্ট্রাক্টর অফ ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স। তো এই কারণে তোমাদের ভূগোলের কিছু ক্লাস আমি নিয়ে থাকি যেহেতু ভূগোল মোটামুটি সায়েন্সের একটা আদলে সাজানো। তো এই কারণে ভূগোলের কিছু ক্লাস তোমাদের নিয়ে থাকি। ঠিক আছে? ওকে। চলো আমরা ক্লাসে চলে যাই। ওকে। তো যেটা তোমাদের দিব সেটা এখানে আমি রেখেছি। ঠিক আছে? তো ওকে। এই দেখো। এখানে আমি তোমাদেরকে প্রশ্ন এবং উত্তর ২ টাই দিয়েছি। ঠিক আছে? এইটা তোমরা জানো যে ইউটিউব পরিবার থেকে আমরা যে লেকচার শিট গুলো দেই, সেই লেকচার শিট গুলোর এটা ফরমেট এইটা। সো এখানে দেখতেই পাচ্ছ যে উপরে লেখা আছে ইউটিউব পরিবার নবম দশম শ্রেণী ভূগোল মানচিত্র ৩য় অধ্যায় মানচিত্রের পঠন ও ব্যবহার। ঠিক আছে? সো প্রথমত যেই সিকিউটার কথা আমি বলতেছি তোমরা দেখো। এখানে একদম মানে কোয়েশ্চেন আকারে দেওয়া আছে এবং যেভাবে তোমাদের থাকে আরকি পরীক্ষায় সেভাবেই আমি দেওয়ার চেষ্টা করেছি। প্রথমত হচ্ছে তোমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া থাকে। দেন উদ্দীপকের আলোকে তোমাকে প্রশ্ন আনসার করতে হয়। সেই উদ্দীপকটা আছে হচ্ছে ভূগোল শিক্ষক আরেফিন সাহেব ক্লাসে ৩ টি মানচিত্র প্রদর্শন করলেন। প্রথমটি দেখিয়ে বললেন, এটির সাথে তোমরা নিজের জমির সীমানা নির্ধারণ করতে পারবে। তারপরে কি বললেন? তারপরে বললেন হচ্ছে অপর দুটি একটি শ্রেণীকক্ষে রাখার জন্য আর অন্যটি হচ্ছে মানচিত্রের সমষ্টি ছিল। মানে অন্যটি কি মানচিত্রের সমষ্টি মানে অনেকগুলা মানচিত্রের সমষ্টি ছিল যেখানে অনেক তথ্য পাবে। তারপরে তোমাদের কি ১ম কোয়েশ্চেনটা করছে জিপিএস নিয়ে। তোমরা জানো যে জিপিএস মানে হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। মানে এই ওয়ার্লডে মানে এই গ্লোবাল ওয়ার্ল্ড যে আছে এই ওয়ার্ল্ডের মধ্যে তুমি যেকোনো পয়েন্ট যেকোনো স্থানের যে সঠিক
স্থান বা সঠিক যে তোমার নির্দেশনা সেটা পাওয়ার জন্য তুমি হচ্ছে জিপিএস ব্যবহার করতে পারো। অর্থাৎ তুমি যেকোনো স্থানের সঠিক যে দিক নির্দেশনা সেটা পেতে পারো হচ্ছে কিসের মাধ্যমে? জিপিএস এর মাধ্যমে। অর্থাৎ জিপিএস কিন্তু কাইন্ড অফ একটা ম্যাপ। মানে জিপিএস একটা মানচিত্র। এজন্যই আমাদের আনসারটা কি এখানে দেয়া আছে? জিপিএস হচ্ছে বর্তমানে মানচিত্র তৈরি, পঠন এবং ব্যবস্থাপনার সবচাইতে আধুনিক ব্যবহার। ঠিক আছে? অর্থাৎ তুমি যেখানেই যাবা সেখানে জিপিএস ট্র্যাক করলে তুমি কিন্তু তোমার ওই জায়গাটার সঠিক যে স্থানের যে দ্রাঘিমা রেখা, অক্ষাংশ সব অনুযায়ী তুমি জানতে পারবা যে এটা কোথায় অবস্থিত আসলে। অবস্থানটা কোথায়? ওকে। তারপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা হচ্ছে কানাডায় প্রমাণ সময়, হুম? ৬ টি কেন? অর্থাৎ নরমালি কি থাকে? একটা দেশে সময় ২ টা থাকে। একটা হচ্ছে আন্তর্জাতিক সময়, একটা হচ্ছে জাতীয় অর্থাৎ হচ্ছে দেশীয় সময় যেটা। তো কানাডায় ৬ টা সময় কেন ব্যবহার করা হয়? এইটা তোমাকে বলা হয়েছে। তোমরা জানো যে, যে শহরগুলা মানে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বা বর্তমানে বিভিন্ন কাজের জন্য গুরুত্বপূর্ণ, সেই শহরগুলাতে বিভিন্ন জায়গার মানুষের সমাগম হয় এবং বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদিত হয়। যেহেতু একটা জায়গায় বিভিন্ন জায়গার মানুষ আসে, বিভিন্ন কার্যাবলী সম্পাদিত হয়, তাই ওই জায়গায় দেশের এবং দেশের বাহিরের বিভিন্ন জায়গার সময় কি করা প্রয়োজন হয়? প্রদর্শন করার প্রয়োজন হয়। তেমনই একটা জায়গা হচ্ছে কানাডা। অর্থাৎ কানাডায় তোমার কি হয়? রাজনৈতিক, তারপরে হচ্ছে প্রশাসনিক, তারপরে আয়তনিক বিভিন্ন কাজের সুবিধার জন্য এবং কানাডা কিন্তু বৃহৎ একটা দেশ। তো বৃহৎ একটা দেশ হওয়ার কারণে এখানে তো আয়তনও বৃহৎ। সো এই বৃহৎ আয়তনে সময়ের পার্থক্য হয়ে থাকে। ঠিক আছে? যেমন রাশিয়ার কথা তুমি বলো, রাশিয়ায় এক অংশ থেকে মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাইতে কি হবে? এই প্রান্তে যদি তুমি রাত থেকে যাওয়া শুরু করো, তাহলে ওই প্রান্তে যেয়ে কি হবে? ভোর হয়ে যাবে। বা এই প্রান্তে সকাল থেকে যাওয়া শুরু করলে ওই প্রান্তে যেয়ে রাত হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ বলা হয়ে থাকে এরকম যে রাশিয়ায় এক জায়গায় ভোর থাকে, আরেক জায়গায় রাত থাকে। অর্থাৎ একই দেশের মধ্যে রাত-দিন ২ টাই থাকে। তাহলে যে সকল বড় রাষ্ট্রগুলো রয়েছে, সেই রাষ্ট্রগুলাতে সময়ের এরকম পার্থক্য হয়। আর সময়ের পার্থক্য হয় বিদায়ী যে সকল রাষ্ট্রের আয়তন বড়, সে সকল রাষ্ট্রের ক্ষেত্রে কি একাধিক সময় ব্যবহার করা হয়। তো বৃহৎ আয়তন, প্রশাসনিক বিভিন্ন কাজ এবং অন্যান্য যে কাজগুলো রয়েছে যেগুলা বললাম, সেই কাজের সুবিধার কারণে কি করা হয়? আমাদের ৬ টি সময় কানাডা ব্যবহার করা হয়। এখানে অবশ্য ব্যাখ্যা দেওয়া আছে যে সাধারণত কোন একটা দেশের দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় সেটাই ওই দেশের প্রমাণ সময় বলা হয়। যেমন দ্রাঘিমা রেখা যেই সময়টা নির্ধারণ করবে সেটি হচ্ছে তোমার প্রমাণ সময়। ঠিক আছে? তোমরা জানো যে হচ্ছে দ্রাঘিমা রেখাতে অনেক সময় চেঞ্জ হয়। হ্যাঁ? ১ ডিগ্রি দ্রাঘিমা রেখার জন্য ৪ মিনিট সময় চেঞ্জ হয়। জানো না তোমরা? তাহলে এরকম করে গ্রিনিচ মানমন্দির যে সেই গ্রিনিচ মানমন্দির থেকে তুমি কতটুকু দূরে আছো সেই অনুযায়ী তোমার কি হয়? আস্তে সময়টা কি চেঞ্জ হয়। অর্থাৎ ১ ডিগ্রি যেন তোমার কি হয়? ৪ মিনিট সময় চেঞ্জ হয়। ঠিক আছে? সো আয়তন যেহেতু বড় একটা দেশের তাহলে এই যে ডিগ্রি ১ ডিগ্রি করে চেঞ্জ হচ্ছে। তো এরকম চেঞ্জ হইতে কি সময়টা অনেক বেশি চেঞ্জ হয়ে যায়। যেমন বাংলাদেশের ধরো ময়মনসিংহের সময় এবং ঢাকার সময়ের মধ্যে ৪ মিনিট বা ৫ মিনিটের পার্থক্য। বেশি পার্থক্য না। কিন্তু যদি তুমি বাংলাদেশের মানচিত্রের দিকে তাকাও তাহলে তুমি একদম দেখো যে তুমি যদি এখান থেকে ময়মনসিংহ যেটা উত্তরে অবস্থিত এবং যেটা হচ্ছে দক্ষিণে অবস্থিত কক্সবাজার। ময়মনসিংহ আর কক্সবাজারের মধ্যে সময় পার্থক্য দেখো তাহলে দেখবা প্রায় ১১ মিনিটের পার্থক্য। তাহলে সময়টা বাড়তেছে। তো বাংলাদেশের তো একদম ছোট দেশ। ঠিক আছে না? এই কারণে এই সময় পার্থক্যটা ১১ মিনিট, ১২ মিনিট বা ১৩ মিনিট সর্বোচ্চ ২০ মিনিটের কাছাকাছির মধ্যে শেষ হয়ে যায়। যে দেশগুলো অনেক বড়, সে দেশগুলোতে কি হয়? সময়ের পার্থক্য অনেক বেশি হয়। তো তুমি যদি এরকম করো, ধরো বললা যে কানাডায় থেকে তুমি বললা যে হচ্ছে কোন একটা শহরে ৩ টার সময় একটা মিটিং হবে। হুম? সো ধরো আরেকটা শহরে একজন ব্যক্তি থাকে, সেই শহর থেকে সেই ব্যক্তি ৩ টার সময় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছে। এখন তার তার যে স্থান, সেই স্থানে যখন ৩ টা বাজবে, তখন কি যে স্থানে মিটিং হবে সেই স্থানে ৩ টা বাজবে? বাজবে না। যদি অনেক বেশি দূরত্ব হয় তাহলে সময় পার্থক্য অনেক বেশি হয়ে যাবে। তখন কিন্তু এই সময়টা কি হবে? পার্থক্যের কারণে তোমার ওই মিটিংটা সে অ্যাটেন্ড করতে পারবে না। তো এইজন্য তার যে দেশীয় সময় সেটাও ব্যবহার করতে হবে। পাশাপাশি ওই জায়গার যে সময়টা সেটা তার জানতে হবে। এজন্য একাধিক সময় জানার প্রয়োজন পড়ে। এজন্যই কানাডার মতো দেশগুলাতে কি করা হয়? ৬ টি, ৫ টি বিভিন্ন বেশি একাধিক সময় ব্যবহার করা হয়ে থাকে। তারপরে একটা প্রশ্ন করছে তোমাকে
যেটা হচ্ছে শিক্ষকের দেখানো ১ম মানচিত্রের বর্ণনা দাও। তো শিক্ষক কি করছে? ১ম মানচিত্রটি দেখিয়ে বললেন, "এটার সাথে তোমার জমির সীমা নির্ধারণ করো।" তার মানে কি? এটা একটা মৌজা ম্যাপ। ঠিক আছে? মৌজা ম্যাপ কি? মৌজা ম্যাপ তোমরা যারা এখন তোমরা কি জানো? ই-পর্চা নামে একটা ওয়েবসাইট আছে বাংলাদেশের? আমাকে বলো তো কে জানো? ই-পর্চা? উস্তাদ জান আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ই-পর্চা নামে একটা ওয়েবসাইট আছে তোমরা জানো? ই-পর্চা? বলো কে জানো? তোহা বলছে স্যার নাম শুন শুনছি বাট করে সে কি করে জানি না। ভালো করে জানি না। আচ্ছা, ওকে। তো ই-পর্চ ইশরাত জাহান বলছে না। আচ্ছা, আজকে সার্চ দিবা। ই-পর্চা। ঠিক আছে? লিখবা কি ই-পর্চা এরকম করে। ই-পর্চা। ঠিক আছে? ই-পর্চা লিখে সার্চ দিবা। ঠিক আছে? লিখবা হচ্ছে epорচা.gov.bd ঠিক আছে? ই-পর্চা। আচ্ছা তোমাদেরকে আমি দেখাই এখনই। দেখালেই তো হয়। তোমরা তো আছে এখানে। ওয়েট তোমাদের দেখাই। এই দেখো। ই-পর্চা কেমন? ঠিক আছে? ই-পর্চা। ঠিক আছে? epорচা.gov.bd দেখছো? ই-পর্চা। ঠিক আছে? ই-পর্চা লিখে সার্চ দিলে আসবে। এখন এই দেখো। আসছে না এটা ই-পর্চা? এই যে epорচা.gov.bd এখানে দেখো। এখানে আছে land.gov.bd একটা আছে। DLRMS ঠিক আছে? এখান থেকে কি করবে? এখান থেকে মানুষ খাজনা দেয় জমির। আর এটা হচ্ছে ই-পর্চা। এখন ই-পর্চার এখানে তুমি যাবা। এই যে দেখো, এই যে ম্যাপের মতো কিছু আছে না? এইখানে দেখো। এখানে যাবা। যায়া দেখবা হচ্ছে এই যে মৌজা ম্যাপ বলে একটা শব্দ আছে। দেখছো? মৌজা ম্যাপ দেখছো? এই যে মৌজা ম্যাপ, এই মৌজা ম্যাপে যায়া তুমি হচ্ছে তোমার এলাকার কি দেখতে পারবা? তোমার এলাকা যেটা আছে, এলাকাকে বলা হয় মৌজা। হ্যাঁ? দালিলিক যে ভাষা, সেই ভাষায় এলাকাকে বা কোন একটা গ্রামকে বলা হয় মৌজা। ঠিক আছে? তো বাংলাদেশের এই দেখো লেখা আছে, বাংলাদেশের জমির মালিকানা ও সীমানা নির্ধারণের জন্য মৌজা ম্যাপ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। মৌজা ম্যাপে অনুসন্ধানের মাধ্যমে আপনি জমির সঠিক অবস্থান, পরিমাপ ইত্যাদি জানতে পারবেন। তথ্য সম্পর্কে জানতে পারবেন কোথায়? eporcha.com হলো নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম যেখানে সহজেই আপনার জমির মৌজা খুঁজে পেতে পারেন। ঠিক আছে? ওকে। এখন চলো আমরা হচ্ছে নিচে যাই একটু দেখি যে মৌজা ম্যাপ আসলে কি করে। ঠিক আছে? পর্যায়ে আমরা একটু পিছনে যাই। পিছনে গেলে তুমি দেখবা। ওকে। এখানে দেখো একটা সিস্টেম আছে। ঠিক আছে? এখান থেকে তোমরা কিন্তু তোমাদের দলিল বের করতে পারবা। হ্যাঁ? এখান থেকে ধরো হচ্ছে ময়মনসিংহ যাইলে আমি ময়মনসিংহ থেকে ধরো হচ্ছে ময়মনসিংহ। তারপর হচ্ছে এই যে ভালুকা আমাদের এলাকায় যাই ধরো হচ্ছে আরএস রেকর্ড। তারপর হচ্ছে আমাদের হচ্ছে ২৭ নাম্বার। ঠিক আছে? কাচিনা এলাকা। এই যে দেখো কাচিনা। এটা আমাদের এলাকা। এখানে যাবা। এখানে যাইলে দেখো এই যে অনেকগুলো জমি আসছে। হ্যাঁ? ধরো হচ্ছে আ বাংলাদেশ সরকার বিভাগ। ঠিক আছে? হুম? অনেক কিছু আছে এখানে। হ্যাঁ? অনেক জমি-জমার দলিল তুমি এখান থেকে বের করতে পারবা। টেনশন নাই। ধরো আমরা যেকোনো একটা বের করতেছি, হ্যাঁ? ধরো এই যে আবেদ আলী, ঠিক আছে? এই দেখো। এখান থেকে আমরা এই যে নিতে পারবো এখান থেকে দেখে। এই দেখো, এই দেখো। আমি দেখতে পারতেছি যে এখান থেকে ওই লোকের কতটুকু জমি আছে কোন জায়গায় দেখতে পারতেছি। মৌজা ম্যাপ থেকে। ঠিক আছে? মৌজা কাচিনা লেখা আছে এখানে। তো এইটা একটা ফ্যাক্ট গেল। আরেকটা জিনিস আমরা দেখি। হুম? দেখো। আমরা এইখান থেকে যদি আমরা খতিয়ান না যেয়ে মৌজা ম্যাপে যাই, তাহলে এখান থেকে মৌজা দেখতে পারবো। ঠিক আছে? চিত্র দেখতে পারবো, চিত্র। ঠিক আছে? এই হচ্ছে আমাদের মৌজা ম্যাপের কাহিনী। ঠিক আছে? এখন চলো আমরা আমাদের পিপিটিতে আবার ফেরত যাই। তাহলে কি? তাহলে হচ্ছে এই যে আমাদের যে মানচিত্রটা ১ম দেখাইছে সেই মানচিত্রের মাধ্যমে কি করতে পারবে? সেই মানচিত্রের মাধ্যমে সে হচ্ছে জমির সীমানা নির্ধারণ করতে পারবে। এটা একটা। ওকে। ১ম প্রশ্ন করছে। শিক্ষককে দেখানো ১ম মানচিত্র বর্ণনা করো। তাহলে কি মানচিত্র ছিল এটা? এটা হচ্ছে একটা মৌজা মানচিত্র, মৌজা ম্যাপ। মানচিত্রটি কি করবে? সাধারণত কোনো দেশের রেজিস্ট্রিকৃত ভূমি অথবা বিল্ডিং এর মালিকানা সীমানা নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমরা একটু আগে যেটা বললাম। তুমি দেখলা যে হচ্ছে মানুষের জমির যে হিসাব সেটা থাকে হচ্ছে মৌজা ম্যাপে। ঠিক আছে? যেটা তোমাদের ই-পর্চা থেকে দেখাইলাম এখন। ঠিক আছে? ওকে। আমাদের দেশে মানচিত্রগুলো দেখতে পাই সেগুলো আসলে মৌজা ম্যাপের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমাদের দেশে যে মানচিত্রগুলো আমরা দেখি সেগুলো মৌজা ম্যাপের অন্তর্ভুক্ত। কারণ এখানে লাইন টানা থাকে যে এইটা এই এলাকা, এইটা এরকম, এইটা এই গ্রাম। ঠিক আছে? এরকম। আচ্ছা এই মানচিত্রের মাধ্যমে সরকার ভূমির মালিক থেকে কর নিয়ে থাকে। এই যে দেখো, এই যে ই-পর্চা, ঠিক আছে? ই-পর্চা একটা ওয়েবসাইট দেখলাম না? আরেকটা ওয়েবসাইট তোমাদের দেখাইলাম আমি। যেটা হচ্ছে এইখানে এই যে ডিএলআরএমএস এটা হচ্ছে সরকারের কর নেওয়ার অর্থাৎ ভূমি কর। ঠিক আছে?
রাজস্ব রাজস্ব নেওয়ার একটা ওয়েবসাইট। এখান থেকে এই যে খতিয়ান ম্যাপ অনুসন্ধান, এখান থেকে তুমি যে খতিয়ান অনুসন্ধান করতে পারবা। এখান থেকে লগ ইন করে তুমি তোমার জমির খতিয়ান এখানে দিয়ে, ঠিক আছে, খতিয়ান দিয়ে তুমি কি করতে পারবা, খাজনা প্রদান করতে পারবা। তো এখান থেকে হচ্ছে কি করে, জমির খাজনা প্রদান করে, ঠিক আছে, মানুষ। এবং এখান থেকে সরকার জমির খাজনা নিয়ে থাকে। তো সরকারের কাছে সব হিসাব আছে যে কার কোথায় কি পরিমাণ জমি আছে, বুঝছো? বুঝলাই তো? ঠিক আছে? তো আরিফিন সাহেব ১ম এ যে মানচিত্র দেখালেন সেটি দেখিয়ে বললেন যে সীমানা নির্ধারণ করতে পারবে, অর্থাৎ এটি মৌজা ম্যাপের একটা মানচিত্র। এই মানচিত্রের মাধ্যমে আমরা কি করতে পারবো? আমরা আমাদের কি করতে পারবো? জমি-জমার সীমানা নির্ধারণ করতে পারবো। বিল্ডিং বিভিন্ন জিনিসের সীমানা নির্ধারণ করতে পারবো। দেন নেক্সট কি করছে? উদ্দীপকের পরের মানচিত্র দুটি তুলনামূলক আলোচনা করে গুরুত্ব বেশি সেটা আলোচনা করো। অর্থাৎ পরে যে ২ টা মানচিত্র দেখাইছি সেই ২ টা মানচিত্রের মধ্যে কোনটা কি বেশি গুরুত্বপূর্ণ সেটা আলোচনা করতে বলছে আমাদের তুলনামূলক আলোচনা করার মাধ্যমে। তাহলে কি আলোচনা করছে দেখো। প্রথমত হচ্ছে এরপর ২ টি মানচিত্র দেখালেন শ্রেণীকক্ষে রাখার জন্য একটি, আরেকটা কি? একটা হচ্ছে শ্রেণীকক্ষে রাখার জন্য, ঠিক আছে? এই যে শ্রেণীকক্ষে রাখার জন্য একটা মানচিত্রের সমষ্টি ছিল। ঠিক আছে না? এইটা। এখন দেখো, তাহলে আমাদের বলছে তুলনামূলক আলোচনা করার জন্য। চলো আমরা তুলনামূলক আলোচনা করে দেখি কি অবস্থা। এখন ১ম যে মানচিত্রটি সেটি দেয়ালে টানার জন্য, অর্থাৎ দেয়াল মানচিত্র। অর্থাৎ আমরা যে সচরাচর যে দেয়াল মানচিত্রগুলো টানাই সেটা। আরেকটা কি? একটা হচ্ছে এটলাস মানচিত্র। ঠিক আছে? এখন দেয়াল মানচিত্র আমরা কি করি? দেয়াল মানচিত্র হচ্ছে আমরা দেয়ালে টানায় রাখি। যেখান থেকে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কি করতে পারি? তথ্য জানতে পারি। ঠিক আছে? সো দেয়াল মানচিত্র যেটা সেটা হচ্ছে শ্রেণীকক্ষে টানায় রাখে। এটা হচ্ছে কি করে? এই মানচিত্র থেকে আমরা সারা বিশ্বের একটা ওভারঅল তথ্য পাই। ঠিক আছে না? এই যে দেখো লিখছে যে বিশ্বকে অথবা অর্ধগোলককে এই মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। এই যে গোলক আকারে দেওয়া হয় দেয়াল মানচিত্র, এটা থেকে আমরা হচ্ছে পুরো বিশ্বের একটা ওভারঅল ধারণা পাই। যে এইখানে এই এলাকাটা আছে, এইখানে এই দেশ আছে, এইখানে হচ্ছে এই উপমহাসাগর আছে, এইখানে সাগর আছে, এখানে উপসাগর আছে, এখানে পাহাড় পর্বত, এই সবগুলো আমরা জানতে পারি। ঠিক আছে? ওকে। দেয়াল মানচিত্রে হচ্ছে চাহিদা মতো হয়ে থাকে। অর্থাৎ চাহিদা মতো একটি দেশ অথবা কোন একটা জায়গাকে বড় করে দেখাতে পারে। ধরো তুমি একটা দেয়াল মানচিত্র বানাইলা, সেখানে বাংলাদেশকে তুমি বড় করে দেখাইলা। কারণ তোমার বাংলাদেশ সম্পর্কে জানার প্রয়োজন। তোমার দেশ, ঠিক আছে না? তাহলে তোমার চাহিদা অনুযায়ী এটা বড় করে প্রদর্শন করা যেতে পারে। ঠিক আছে? অথবা তোমার চাহিদা অনুযায়ী এমনও হতে পারে যে অন্য দেশগুলোকে আমি ছোট স্কেলে দেখাবো, এই বাংলাদেশটাকে বড় স্কেলে দেখাবো। তাহলে ছোট বড় স্কেল করা যেতে পারে। এটা হচ্ছে ব্যক্তির বা হচ্ছে যে নিয়ে আসছে তার চাহিদা মতো কাস্টমাইজ করা যায়। ওকে। আর তারপরটা কি? তারপরটা ছিল হচ্ছে আমাদের এটলাস মানচিত্র, যেটা হচ্ছে ভূচিত্রাবলী। অর্থাৎ হচ্ছে মানচিত্রের মধ্যে সবগুলা মানচিত্রের সমষ্টি। ঠিক আছে? ওকে। এখন দেখো, এই যে মানচিত্রগুলো সমষ্টি গত, সেই মানচিত্রগুলো কেমন? সমষ্টিগত অর্থাৎ হচ্ছে অনেকগুলো মানচিত্রের সমষ্টি, সেগুলা কেমন হয়? সেগুলো হচ্ছে ছোট স্কেলে আঁকা হয়। অর্থাৎ হচ্ছে সবগুলা যেহেতু একত্রে আঁকা হয় না, এজন্য স্কেল কমায় দেওয়া হয়। বড় করে আঁকানো হয় না। ছোট স্কেলে আঁকায় দেওয়া হয়। এগুলা কি করে? এগুলো হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক, অর্থনৈতিক, কৃষিভিত্তিক ইত্যাদি বৈশিষ্ট্যের উপরে আঁকা হয়। তোমরা দেখবা কিছু মানচিত্র আছে যেখানে হচ্ছে কোন দিক দিয়ে রেল লাইন গেছে, কোন দিক দিয়ে কৃষি জমি বেশি, কোন জায়গায় হচ্ছে সবুজ বনাঞ্চল আছে, এগুলা টার্গেট করা থাকে, লেখা থাকে। সবুজ অঞ্চল হচ্ছে বনাঞ্চল। তারপর দাগ কাটা অংশ হচ্ছে রেল লাইন। তারপর রেখা অংশ হচ্ছে তোমার এই যে রাস্তা। তারপর নীল যে রেখাটা এটা হচ্ছে নদী। তো এরকম বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগত যে মানচিত্রগুলো রয়েছে, এই মানচিত্রগুলো হচ্ছে কি করে? বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জিনিসকে প্রকাশ করে, বৈশিষ্ট্যকে প্রকাশ করে। আর এই মানচিত্রগুলো হচ্ছে এটলাস মানচিত্র। ঠিক আছে? এখানে কি করে? এখানে হচ্ছে সকল কিছুকে প্রকাশ করা হয়। তোমরা দেখবা যে বিভিন্ন সময় তোমরা যখন মানচিত্র কিনতে যাও, কিছু মানচিত্র আছে যে মানচিত্রগুলোতে দেখানো হয় যে এখানে সেতু আছে, এটা হচ্ছে সেতু চিহ্ন, এটা হচ্ছে ভূমি স্থল চিহ্ন, এটা হচ্ছে জল চিহ্ন। মানে হচ্ছে এখান দিয়ে হচ্ছে তোমার আ নদী-নালা গেছে। তারপরে এখান দিয়ে বনাঞ্চল আছে, বনাঞ্চলের চিহ্ন দেওয়া থাকে। ঠিক আছে? তো এই মানচিত্রগুলো হচ্ছে এটলাস মানচিত্র। কারণ এই মানচিত্রগুলোতে সবকিছু সমন্বয়ে একটা মানচিত্র বানানো হয়। ঠিক আছে? এবং এর কারণে এটাকে বলা হয় সমষ্টিগত মানচিত্র। ওকে। এই মানচিত্রগুলাও কিন্তু কি করে? দেয়ালে টানায় রাখি আমরা। ঠিক আছে? তবে দেয়াল যে মানচিত্রগুলো, সেই দেয়াল মানচিত্রগুলো কিন্তু তুলনামূলক কি? আমাদেরকে বেশি ইনফরমেশন দেয়। কারণ এটলাস মানচিত্রগুলো কি করে? একটা নির্দিষ্ট জায়গা সম্পর্কে ইনফরমেশন দেয়। আর
যে দেয়াল মানচিত্র সেটা কিন্তু পুরো বিশ্ব সম্পর্কে আমাকে একটা আইডিয়া দিচ্ছে। তাহলে দেয়াল মানচিত্রটা থেকে আমি পুরো বিশ্বের একটা আইডিয়া পাচ্ছি। দ্যাট মিনস এই মানচিত্রটা আমার জন্য বেশি উপযোগী হবে। কারণ এক নজরে আমি পুরো বিশ্বের বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। তাহলে দেয়াল মানচিত্রটাই আমার জন্য বেশি ফ্রুটফুল হবে এবং এটা টানানোটাই বেশি বেটার হবে আমার জন্য। তাহলে এরকম কোয়েশ্চেন যদি আসে তাহলে এরকম আনসার করতে পারবা না তোমরা? বুঝে শুনে? এখন কি তোমার এটা মুখস্থ করা লাগবে? বলো। এখন এরকম মানচিত্র থেকে কোয়েশ্চেন আসলে তোমাকে মুখস্থ করতে হবে বলো। ধরো এই টপিক থেকে কোয়েশ্চেন আসলো। যদি এরকম কোয়েশ্চেন আসে তাহলে মুখস্থ করতে হবে? কোন মুখস্থ করার প্রয়োজন নাই। তুমি জাস্ট এই আইডিয়া গুলো বুঝলেই দেন তোমার আর কোয়েশ্চেন মুখস্থ করার দরকার নাই। অ্যান্সার ও মুখস্থ করার দরকার নাই যে স্যার এরকম আসলে এরকম আনসার হবে। কোন দরকার নাই। তুমি জাস্ট নিজেই বুঝতে পারবা যে এইটা এমন করে আনসার করতে হবে। ঠিক আছে? ওকে। দেখো নেক্সট এখানে এটা তো উদ্দীপক আকারে দিছিলাম। এখন তোমাকে এখানে ছক আকারে দিছি। অর্থাৎ এখানে দাগিমা রেখা দেওয়া আছে, হ্যাঁ? এবং স্থানীয় সময় দেওয়া আছে। এখন এখান থেকে নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছো এখানে অঙ্কর একটা ব্যাপার আছে। ঠিক আছে না? ওকে, দাগিমা রেখা যদি দিছি। ওকে। তা নিরক্ষরেখা রেখা কাকে বলে? নিরক্ষরেখা নাম শুনলেই বোঝা যাচ্ছে যে যেটা হচ্ছে একদম নিউট্রাল পয়েন্টে যাবে। ঠিক আছে না? সো পৃথিবীর মাঝখান দিয়ে যে রেখাটা আঁকা হয়, পৃথিবীর মাঝখান দিয়ে অর্থাৎ পৃথিবীর একদম পূর্ব পশ্চিম বরাবর, ঠিক আছে? সূর্য যেমনে যায় এই মাঝখান দিয়ে পুরো পৃথিবীকে বেষ্টন করে যে রেখাটা আছে সেই রেখাটাই হচ্ছে কি নিরক্ষরেখা। ধরো ধরো সাপোজ এই মাউসটা পৃথিবী, ঠিক আছে? ধরো এখন এই মাউসটার এই বরাবর মাঝখান দিয়ে যদি আমি একটা রেখা আঁকি, ঠিক আছে? পূর্ব থেকে পশ্চিম, আমি পশ্চিম দিকে ঘুরে বসে আছি এজন্য বলতেছি পূর্ব থেকে পশ্চিম এরকম করে যদি একটা রেখা আঁকি তাহলে এই রেখাটাই কি নিরক্ষরেখা। তো পৃথিবী তো গোল, তো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে যে রেখাটা আঁকা হয় পুরো পৃথিবীকে বেষ্টন করে সেটি হচ্ছে কি তার নিরক্ষরেখা। ঠিক আছে? ওকে, নিরক্ষরেখা। এখন এই যে আন্তর্জাতিক তারিখ রেখা এইটা এই যে বাঁকা তারা হয় কেন? মানে আঁকা-বাঁকা হয় কেন? দেখো তারিখ রেখা যেটা আছে এইটা একটা ভেজাল্লা রেখা। কেন ভেজাল্লা রেখা? কারণ দেখো সব দেশের তারিখ, বার এটা কিন্তু সিমিলার রাখা কি হয় না? সম্ভব হয় না। কারণ দেখো এখন আমাদের দেশে কয়টা বাজে? এখন বাজে হচ্ছে তোমার দাঁড়াও দেখে নেই আমি। এখন আমাদের দেশে বাজে হচ্ছে ৭টা কত? সরি ৭টা ৩ না। ৭টা ২৮ বাজে। ঠিক আছে না? ৭টা ২৮ তাহলে এই যে এখন ৭টা ২৮ বাজে, এখন কি সব দেশে ৭টা ২৮ বাজে? না। সব দেশে ৭টা ২৮ বাজে না। ঠিক আছে? তাহলে সব দেশে যেহেতু ৭টা ২৮ বাজে না, তাহলে অবশ্যই ভিন্ন আছে। আর এই ভিন্ন থাকার কারণেই আন্তর্জাতিক যে তারিখ রেখা আছে, সেই তারিখ রেখা যদি আমি সমান করে দিয়ে দেই এরকম করে, তাহলে সব দেশের সময়ের যে পার্থক্য, সেই পার্থক্য অনুযায়ী তারিখ ঠিকঠাক থাকবে না। ঠিক আছে? তারিখ কি থাকবে না? ঠিকঠাক থাকবে না। আর এই তারিখটা ঠিক রাখার জন্যই তোমাকে কি করা হয়? এই আন্তর্জাতিক যে তারিখ রেখা বা বার ঠিক রাখার জন্য এটা আঁকা-বাঁকা রাখা হয়। এই দেখো এখানে লিখছি যে হচ্ছে সময় এবং বারের যে অসুবিধা, এই অসুবিধা দূর করার জন্য যে তারিখ বিভাজনকারী রেখা, তারিখ রেখা যেটা, সেটাকে কি করা হয়? আঁকা-বাঁকা রাখা হয়েছে। ঠিক আছে? কোথাও বাঁকিয়ে রাখা হয়েছে। এখন দেখো, এই যে আমাদের দ্রাঘিমা রেখা আছে না? এই দাগিমা রেখা, হুম? দাগিমা রেখা তো আমরা জানি যে হচ্ছে দাগিমা রেখা থেকে যদি আমরা সা মানে সরে যাই তাহলে কি হয়? টাইমের চেঞ্জ হয়। হুম? এখন ১৮০ ডিগ্রি দাগিমা রেখা যেখানে, সেইটা অনুসরণ করে যদি আমরা প্রশান্ত মহাসাগরের দিকে যাই, ঠিক আছে? তাহলে সাইবেরিয়ার যে উত্তর অংশ এবং পূর্বাংশ, ঠিক আছে? সেইখানে যে দ্বীপপুঞ্জগুলা আছে, হ্যাঁ? সেই দ্বীপপুঞ্জগুলাতে যে তুমি যদি চিন্তা করো, সেখানে কি সময়ের পার্থক্য এরকম থাকবে? মানে এখানে যেমন আছে এখানে থাকবে না। তাহলে সেইখানে তোমার যদি আমি ব্যালেন্স করতে যাই তাহলে কি করতে হবে? হুম? আমার এই যে তারিখ রেখা আছে, সেই তারিখ রেখা কি করতে হবে? বাঁকাতারা করতে হবে। হয়তো ডানে বামে বাঁকাতে হবে। ঠিক আছে না? এজন্যই ওই যে চেথাম দ্বীপপুঞ্জ যেখানে আছে, হ্যাঁ? যে বেরিং প্রণালীর চেথাম যে দ্বীপপুঞ্জ আছে, হ্যাঁ? সেখানে কি করে? সেখানে হচ্ছে আমাদের বাঁকিয়ে রাখা হয়। কারণ হচ্ছে বার এবং সময়ের চেঞ্জ এর কারণে। ঠিক আছে? তাহলে আলিউশিয়ান, ফিজি আর চেথাম দ্বীপপুঞ্জ এই স্থলভাগ এড়িয়ে চলার জন্য। অর্থাৎ হচ্ছে যদি আমরা হচ্ছে এড়ায় না যাই তাহলে কি হবে?
তাহলে হচ্ছে আমাদের সময়ের বারের যে পার্থক্য সেটা হচ্ছে সমস্যা দেখা দেয়। বা এখানে এই সময়ের বারের পার্থক্যটা কি হয় না? আমাদের জন্য সঠিক হয় না। এই কারণে ঐসব অঞ্চলে বিশেষ করে হচ্ছে তোমার আলিউশিয়ান এবং হচ্ছে ফিজি যে দ্বীপপুঞ্জ রয়েছে সেখানে এবং চেথাম দ্বীপপুঞ্জ সেখানে হচ্ছে ১১ ডিগ্রি, পাশাপাশি হচ্ছে বেরিং প্রণালী যেটা আছে এই বেরিং প্রণালীতে আমার হচ্ছে ১২০ ডিগ্রি পূর্বে বেঁকে পানির উপর দিয়ে রেখা টানা হয়েছে। যাতে করে কি থাকে? আমার স্থানীয় আদিবাসীরা কি করে? বার নির্ণয় করতে সঠিক হয়। ঠিক আছে? সঠিকভাবে নির্ণয় করতে পারে। কারণ তো আমি যদি মাঝখান দিয়ে দেই, তাহলে এই যে এইসব অঞ্চলে চেথাম দ্বীপপুঞ্জ, ফিজি, তারপরে হচ্ছে আলিউশিয়ান দ্বীপপুঞ্জ এইসব জায়গায় যে মানুষ থাকে, স্থানীয় আদিবাসী আছে, স্থানীয় ব ব যে বসবাসকারী আছে, তাদের মাঝখান দিয়ে যদি আমি রেখা টেনে দেই, তাহলে কি হবে? তাহলে হচ্ছে ওই দেশের মধ্যে একই সময়ে, ঠিক আছে? ২ টা বার পড়বে। ধরো এই রেখার এই পাশে বুধবার, ওই পাশে বৃহস্পতিবার। এটা কেমন হবে? এটা ভেজাল না? এই ভেজাল সমাধান করার জন্য হচ্ছে এই রেখাটাকে দ্বীপপুঞ্জের বাহির দিয়ে, ঠিক আছে? মানে সমুদ্র দিয়ে নেওয়া হয়েছে। যাতে করে কি হয়? যাতে করে হচ্ছে এই সমস্যার সমাধান করা যায়। এজন্য এই বাঁকা-তেড়া করে বিভিন্ন দিকে তারপরে এই স্থলভাগ এড়িয়ে চলার জন্য বা স্থলভাগ এড়াইয়া জলভাগ যেটা আছে নদ আ সমুদ্র, সমুদ্র দিয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে? ওকে। এখন দেখো, এখানে একটা আমরা ক এবং খ স্থানের সময়ের পার্থক্য নির্ণয় করি। ঠিক আছে? ওকে। তো ক হচ্ছে কি ২ টাই পশ্চিম দেওয়া আছে। ঠিক আছে? একটা ৯০ ডিগ্রি, একটা হচ্ছে ৭০ ডিগ্রি। ঠিক আছে? ওকে। তাহলে ক স্থানে ৯০ ডিগ্রি পূর্ব দাগিমা, ঠিক আছে? আর খ স্থানে হচ্ছে এখানে যেহেতু পশ্চিম দেওয়া আছে তাহলে আমরা হচ্ছে পশ্চিমটাকে পূর্ব দিক থেকে হিসাব করতেছি। ঠিক আছে? ওকে। তাহলে পূর্ব ৯০ আর হচ্ছে ৭০। তাহলে কি হবে? তাহলে আমাদের দ্রাঘিমার পার্থক্য যেটা সেটা নির্ণয় করতে হবে আগে। দ্রাঘিমার পার্থক্য ৯০ মাইনাস ৭০ তার মানে ২০ ডিগ্রি দ্রাঘিমা রেখা। তাহলে তুমি দেখো, পশ্চিম দিকে যদি হিসাব করি আমরা, তুমি একটু দেখো। ধরো এইটা হচ্ছে ৯০ ডিগ্রি পশ্চিমে আছে। এটা হচ্ছে ৭০ ডিগ্রি পশ্চিমে। তার মানে কি? এইটার থেকে এইটা পিছায় আছে না? কয় ডিগ্রি পিছায় আছে? ২০ ডিগ্রি। ২০ ডিগ্রি পিছনে গেলে, পশ্চিম থেকে পিছনে গেলে কোন দিকে যায়? পূর্ব দিকে। তাহলে পূর্ব দিকে আছে। এইটাই। তাহলে পূর্ব দ্রাঘিমাংশ আছে। এখন এই যে ২০ ডিগ্রি দ্রাঘিমাংশ পূর্ব অবস্থান করতেছে সে, তাহলে আমরা একটু আগে ১ম এ বলছিলাম যে ১ ডিগ্রি দ্রাঘিমা রেখা যদি চেঞ্জ হয় বা ১ ডিগ্রি দ্রাঘিমা রেখা পরিবর্তনের জন্য সময়ের পার্থক্য কত? ৪ মিনিট। তাহলে ২০ ডিগ্রির জন্য কত হবে? ২০ গুণন ৪ দ্যাট মিনস ৮০ মিনিট। ৮০ মিনিট মানে কি? ৮০ মিনিট মানে হচ্ছে ৬০ মিনিটে ১ ঘন্টা, তাহলে ১ ঘন্টা আর বাকি হলো কত? ২০। তাহলে ১ ঘন্টা ২০ মিনিট। অর্থাৎ এই ২ স্থানের সময়ের পার্থক্য কত হবে? ১ ঘন্টা ২০ মিনিট। ঠিক আছে? সবাই বুঝছো ঠিকঠাক? ওকে। এখন আমরা একটু নেক্সটটা দেখি। নেক্সট কি বলছে? স্থানীয় সময় বিকাল ৩ টায়। ঠিক আছে? স্থান দ্রাঘিমা রেখা, স্থানীয় সময় গ নাম্বারে। ঘ নাম্বারের স্থানীয় সময় কি? বিকাল ৩ টা। ওকে? স্থানীয় সময় বিকাল ৩ টা। এখন আমাদেরকে বের করতে হবে যে হচ্ছে এখান থেকে যে প্রশ্ন বলছে যে ক স্থানে স্থানীয় সময় বিকাল ৫ টা হলে গ স্থানে দাগিমা রেখা কত হবে? এটা বের করতে বলছে। ঠিক আছে? তাহলে ক স্থানে যদি সময় কি হয়? বিকাল ৫ টা হয়, তাহলে ঘ স্থানে দাগিমা রেখার চেঞ্জ যেটা হবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে চলো বের করি। হুম। এখন ক স্থানে বিকাল ৫ টা মানে কত? বিকাল ৫ টা মানে আন্তর্জাতিক নিয়ম আমাদেরকে ১২ যোগ করতে হবে। তাহলে ১২ যোগ করে কয়টা হলো? ১৭ টা হইলো। আর ঘ স্থানে যেহেতু ৩ টা, ঠিক আছে? ৩ টা থেকে কি হবে? তাহলে ১২ ৩ কত? ১৫। তাহলে ১৫ ঘন্টা। ঠিক আছে? ওকে, ১৫ ঘন্টা। এখন এই যে ক এবং খ স্থানের মধ্যে পার্থক্য কয় ঘন্টা তাহলে? ১৭ মাইনাস ১৫ তার মানে হচ্ছে ২ ঘন্টা সময়ের পার্থক্য। এখন আমরা আগেই বলছিলাম, একটু আগে যে অঙ্কটা করলাম যে ৪ মিনিট সময়ের জন্য আমরা ১ ডিগ্রি দ্রাঘিমা রেখা পার্থক্য পাই। তাহলে এখানে যেহেতু আমরা ১ম ওইখান থেকে গিয়েছিলাম, ওইখান থেকে তুমি দেখো এখানে যেটা করছি আমরা এটা হচ্ছে আমরা গেছি হচ্ছে দ্রাঘিমা রেখা থেকে সময়ে গেছি। এখন সময় থেকে দ্রাঘিমা রেখায় যাবো আমরা। তাহলে কি সময়টা আগে হবে? তাহলে আমার ৪ মিনিটের জন্য কত? ৪ মিনিটের জন্য ১ ডিগ্রি। তাহলে ১ মিনিটের জন্য ৪/১ সরি ১/৪, ঠিক আছে না? এই যে ৪ টা যে এখানে ১ ভাগ হবে। ২ ঘন্টা সমান কয় মিনিট?
120 মিনিট, তাহলে 120 মিনিট ভাগ হচ্ছে 4, মানে 1 গুণ 120 ডিভাইডেড বাই 4, তাহলে কত হয়? 120 মানে 12, 12 দিয়ে 4 ভাগ করলে 3 4 12 মানে 30 মিনিট। অর্থাৎ ক এবং খ স্থানের মধ্যে সময় পার্থক্য কত? এখানে সরি, এখানে হচ্ছে দাগের রেখা পার্থক্য কত? 30 ডিগ্রি। অর্থাৎ তুমি যদি ঘ স্থানের থেকে ক স্থানের সময় অনেকটা কম, তাহলে গ এবং ক এর মধ্যে দাগের রেখা কি হবে? পশ্চিমে হবে। স্থানীয় সময় যেটা কম সেটা কি? পশ্চিমে। তাহলে এখানে কোনটার সময় কম? গ এর স্থানীয় সময় ক এর স্থানীয় সময় অপেক্ষা কম। ঠিক আছে না? গতে ৩টা বাজে, কতে ৫টা বাজে, তাহলে স্থানীয় সময় কম না? তো কম থাকলে যেটা কম সেটা কোথায় হবে? হুম? সেটা হচ্ছে পূর্বে হবে। ঠিক আছে না? কম পূর্বে, নিচে। ঠিক আছে না? তাহলে আর ঘ কোথায়? ক ক হচ্ছে পশ্চিমে। ঠিক আছে? মানে ঘ হচ্ছে পশ্চিমে, খ হচ্ছে পূর্বে। ঠিক আছে না? তাহলে দাগের রেখা কি হতে হবে, কত হবে? এখানে ৯০ মাইনাস ৩০ বা ৬০ ডিগ্রি দাগের রেখা হবে। এখন এখানে এই যে পার্থক্য বের করছি আমরা, দাগের রেখার পার্থক্য বের করছি। এখন এই পার্থক্য আমরা কি করব? বিয়োগ করব। কোন জায়গা থেকে? যেহেতু আমাদের দাগের রেখা হচ্ছে ৯০ থেকে আমরা বিয়োগ করব। ঠিক আছে না? মাঝখান থেকে। তাহলে ৯০ থেকে বিয়োগ করলে এখানে রয়েছে হচ্ছে কত? ৩০ থেকে ৯০ থেকে ৩০ গেলে থাকে হচ্ছে ৬০। ঠিক আছে? ওকে। সবাই বুঝছো এটা? এরকম অঙ্ক আসলে পারবা? বৈশিষ্ট্য দেওয়া আছে। তোমাদেরকে ২ টা মানচিত্র দেওয়া আছে। P এবং Q ২ টা মানচিত্র। তাদের বৈশিষ্ট্য দেওয়া আছে। একটা হচ্ছে সাধারণত শ্রেণীকক্ষে ব্যবহার করা হয়। আগেরটার মতন। একটা হচ্ছে নিখুঁত সীমানা দেওয়া থাকে। ঠিক আছে? তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে কোনটা আসলে কি জিনিস। প্রথম হচ্ছে মানচিত্র কাকে বলে? আসলে মানচিত্র দিয়ে কি করা হয়? মানচিত্র দিয়ে হচ্ছে কোন কিছুর স্থান বা হচ্ছে কোন একটা জায়গার কি করা হয়? প্রদর্শন করা হয়। তাহলে পৃথিবীর যেকোনো অঞ্চল বা অংশবিশেষকে সমতল ক্ষেত্রের উপর অঙ্কন করা বা প্রদর্শন করাকে বলা হয় কি? মানচিত্র। অর্থাৎ ধরো হচ্ছে তুমি যে জায়গায় থাকো, ধরো সাপোজ তুমি রাজশাহীতে থাকো। এখন রাজশাহীর যে জায়গাটা তুমি থাকো বা রাজশাহী যে বিভাগ, সেই বিভাগকে যদি আমরা একটা সমতলের মধ্যে অঙ্কন করি যে এরকম রাজশাহী বিভাগের এরকম, এরকম। এই দিকে একটু বাঁকা, ওইদিকে এরকম, এরকম। এদিকে রাস্তা গেছে। তাহলে ওইটাই একটা মানচিত্র। এটা হবে রাজশাহী মানচিত্র। তাহলে কি পাইলাম আমরা? যে কোনো একটা সমতলের মধ্যে পৃথিবীর বা কোনো অঞ্চল বা কোনো অংশবিশেষকে যদি আমরা অঙ্কন করি তাহলে সেটা মানচিত্র হবে। যুক্তরাষ্ট্রে প্রমাণ সময় ৪ টে কেন? ঠিক আছে? যে যুক্তরাষ্ট্রে প্রমাণ সময় ৪ টে কেন? এটা হচ্ছে কানাডার যে প্রমাণ সময় সেটার মতনই হবে। ঠিক আছে? তো তোমরা জানো ১ম এ কি লিখবা? ১ম এ হচ্ছে লিখবা যে হচ্ছে এটার সময় ৪ টা বিকজ কি এটার মধ্যে আয়তন বড়, প্রশাসনিক বিভিন্ন কাজ হয় এবং হচ্ছে অন্যান্য যে কাজগুলা রয়েছে সেই কাজগুলো সুবিধার জন্য আমরা কি করি? আমরা হচ্ছে এই যে কানাডা, তারপর হচ্ছে আমেরিকা, এইসব এলাকার প্রমাণ সময় ১ এর অধিক ব্যবহার করে থাকি। যেমন কানাডায় ৬ টা প্রমাণ সময় ব্যবহার করা হয়। তারপর হচ্ছে তোমার যুক্তরাষ্ট্রে ৪ টি প্রমাণ সময় ব্যবহার করা হয়। এর কারণ কি? কারণ হচ্ছে বিভিন্ন সুবিধার কারণে। প্রথমত হচ্ছে প্রশাসনিক সুবিধা, আয়তন বেশি বড় হয়, আমাদের এই সুবিধাটা গ্রহণ করতে হয় এবং অন্যান্য যে কাজের সুবিধা রয়েছে সেটার কারণে আমাদের এই ধরনের কাজ করতে হয়। ওকে। এখন যেটা লিখছে এখানে পি মানচিত্রের বর্ণনা দাও। পি কি? দেয়াল টানানো হয় না? তাহলে দেয়াল যদি টানানো হয় তার মানে কি? এটা দেয়াল মানচিত্র। ঠিক আছে না? তো দেয়াল মানচিত্রের মধ্যে কি থাকে? দেয়াল মানচিত্রের মধ্যে হচ্ছে পুরো বিশ্বের একটা মানচিত্র থাকে। যেখান থেকে আমরা ওভারঅল কি করতে পারি? একটা ধারণা পেতে পারি যে বিশ্বের কোথায় কোন দেশ, কোন সাগর মহাসাগর রয়েছে। অর্থাৎ এটি একটি দেয়াল মানচিত্র। দেয়াল মানচিত্রে শ্রেণীকক্ষে ব্যবহার করা হয়। এটিকে কি করা হয়? পুরো বিশ্বকে একটি অথবা অর্ধগোলকের মানচিত্রের মধ্যে আনা হয়, প্রকাশ করা হয়। দেয়াল মানচিত্রের চাহিদা মতো কাস্টমাইজ করা যায়। অর্থাৎ হচ্ছে যেকোনো একটি দেশ বা একটি রাষ্ট্রকে বা কোন নির্দিষ্ট একটা জায়গায় কি করা যায়? বড় স্কেলে আবার ছোট স্কেলে প্রকাশ করা যায়। ঠিক আছে? তো এই মানচিত্রগুলো শ্রেণীকক্ষে ব্যবহার করা হয়ে থাকে। দেয়াল মানচিত্রের বৈশিষ্ট্যগুলো সাথে সাদৃশ্যপূর্ণ। তাহলে পি মানচিত্র কি? একটি দেয়াল মানচিত্র। খুবই সহজ। দেখলেই বুঝা যায়। তাহলে পি কিউ মানচিত্রের মধ্যে
কোন মানচিত্রটি সরকারের কর আদায়ের জন্য ব্যবহৃত হয় বিশ্লেষণ করো। তা আমরা এখানে সহজেই বুঝতে পারতেছি যে নিচে যেটা লেখছি কিউ, তো এতে নিখুঁত সীমানা দেওয়া থাকে। তো নিখুঁত সীমানা যে দেওয়া দেওয়া থাকে সেটি কি? সেটা হচ্ছে মৌজা ম্যাপ। ঠিক আছে না? মৌজা ম্যাপ মানচিত্র। ঠিক আছে না? মৌজা মানচিত্র। মৌজা মানচিত্র থেকে কি করে? মৌজা মানচিত্র থেকে মানুষ জমির সীমানা নির্ধারণ করে, জমির সীমানা জানতে পারে। তো জমির সীমানা যদি জানতে পারে তাহলে এই সীমানা দেখে কি সরকার বুঝতে পারে কার কোথায় কতটুকু জমি আছে। ঠিক আছে না? তাহলে এখান থেকে সরকার কি করতে পারে? কর আদায় করতে পারে। তো আমাদের যে কিউ মানচিত্র সেটা কি করে? এটা হচ্ছে জমির খাজনা আদায়ে বা হচ্ছে সরকারের কর আদায়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। বলেই ফেলছি পুরোটাই। ঠিক আছে? এই যে দেখো যা ছিল সব বলে ফেলছি। ঠিক আছে? এখন দেখো এখানে একটা ভূগোলক দিয়ে দিছে। ভূগোলকের মধ্যে বলছে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 30 ডিগ্রি পূর্ব আর কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 45 ডিগ্রি পূর্ব। নক্ষত্র কাকে বলে আমাদের বলছে। নক্ষত্র কি? যার নিজস্ব আলো আছে তাকে নক্ষত্র বলে। ঠিক আছে? ওকে। তাহলে পুষ্প জ্যোতিষ্কের নক্ষত্র কি আছে? নির্দিষ্ট আলো আছে তারা হচ্ছে কি? নক্ষত্র। অর্থাৎ জ্যোতিষ্কগুলোর মধ্যে এগুলো কি? নির্দিষ্ট আলো আছে তাই কি? তারা হচ্ছে নক্ষত্র। তারপরে কি বলছে? মহাকাশে বিস্ময়কর জ্যোতিষ্ক কোনটি? এটা সবাই জানো তোমরা। ঠিক আছে? ধূমকেতু হচ্ছে বিস্ময়কর জ্যোতিষ্ক। ধূমকেতু দেখতে একটা ঝাঁটার মতন। ঠিক আছে? তো যখন ধূমকেতু আসলে ঝাঁটার মতো দেখার কারণ হচ্ছে এটা প্রচন্ড বেগে চলতে থাকে। যখন প্রচন্ড বেগে এই জ্যোতিষ্কটার আবির্ভাব হয় মানে আ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তখন কি হয়? পিছনে যে ধূলিকণাগুলো সেগুলো হচ্ছে কি হয়? তার লেজের মতো দেখা যায়। ঠিক আছে? একটা মাথায় লেজের মতো লাগে। আর এই কারণেই মনে হয় যে একটা ঝাঁটা। ঠিক আছে? বা ঝাড়ু। হুম? এবং এই যে যেহেতু এটা লম্বালম্বি ঝাড়ুর মতো দেখা যায়, এই কারণে এটাকে বলা হয় বিস্ময়কর জ্যোতিষ্ক। সৌরজগতের মধ্যে ধূমকেতু বসবাস হলেও কিছুদিনের জন্য উদয় হলে আবার অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ ধূমকেতু কিন্তু সবসময় দেখা যায় না। তোমরা জানো যে আমাদের পৃথিবী থেকে আমরা যে ধূমকেতুটা দেখতে পাই সেটা হচ্ছে হেলির ধূমকেতু। সেটি ৭৬ বছর পর একবার দেখা সরি আ ৭৫ বছর পর একবার দেখা যায়। ঠিক আছে? আ তো এটা মেবি হচ্ছে আবার ২০৭৬ সালে আবার দেখা যাবে। ঠিক আছে? ৭৬ বছরে একবার দেখা যায়। এই যে বলাই আছে এখানে হেলির ধূমকেতু। হেলির ধূমকেতু ৭৬ বছরে একবার দেখা যায়। ঠিক আছে? তো হেলির ধূমকেতুটা ঠিক আছে? তো হেলির ধূমকেতু ৭৬ বছর পর একবার দেখা যায়। বাংলাদেশে মনে হয় একবার দেখা গেছে ২০০২ সালে মেবি একবার দেখা গেছে। তাহলে আবার কত? আবার ৭৬ বছর পর দেখা যাবে। ঠিক আছে? তারপরে কি বলছে আমাদের? পি চিহ্নিত স্থানে সকাল ৭ঃ০০ হলে কি চিহ্নিত স্থানে সময় নির্ধারণ করো। তাহলে পি চিহ্নিত স্থানে কত? সকাল ৭ঃ০০ আর কিউ চিহ্নিত স্থানে সময় আমরা জানি না। তার পি আর কিউ এর মধ্যে সময় পার্থক্য কত? পি আর কিউ এর মধ্যে দ্রাঘিমা রেখার পার্থক্য কত? দ্রাঘিমা রেখার পার্থক্য হচ্ছে এখানে আমরা পাচ্ছি ১৫ ডিগ্রি। ঠিক আছে? তাহলে ১৫ ডিগ্রি পার্থক্যের জন্য আমাদের কত হবে? ১ ডিগ্রি পার্থক্যের জন্য হচ্ছে আমাদের সময় হচ্ছে ৪ মিনিট। তাহলে ১৫ ডিগ্রির জন্য কত হবে? ৪ × ৫ = ৬০, ১ ঘন্টা। তাহলে পি স্থানে যদি সকাল ৭ঃ০০ বাজে তাহলে কিউ স্থানে কয়টা বাজবে? এটা কি আগে না পরে? দেখো তো। পি স্থান আগে, কিউ স্থান পরে। তাহলে কি হবে? বাড়বে না কমবে? হুম? ১ ঘন্টা বাড়বে না কমবে? সামনে গেছে না? তাহলে কি হবে? পি স্থানে ৭ঃ০০ বাজে তাহলে কিউ স্থানে ১ ঘন্টা সময় বেশি হবে। তার মানে এখানে হচ্ছে ৭ঃ০০ যোগ ১ ঘন্টা তার মানে হচ্ছে তোমার এখানে ৮ঃ০০ বাজবে। ঠিক আছে? এগুলো সহজ কোয়েশ্চেন। তারপরে দেখো উদ্দীপকে এ, বি এবং আর, এস রেখায় বাংলাদেশের অবস্থান নির্ণয় করা যাবে কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। ঠিক আছে? ওকে বিশ্লেষণপূর্বক মতামত দিতে বলছে। সমস্যা নেই আমরা এটা দেখে তারপরে হচ্ছে আমরা কুইজ দেব। টেনশন নাই। ওকে। দেখো, এই যে এবি রেখা তোমাকে দেখাই আগে দেখায় নি তো বুঝবা না। এই দেখো এই যে এবি রেখা, এই যে আর, এস রেখা। ঠিক আছে? এই রেখাগুলা কি রেখা আসলে সেটা তোমাকে আগে বলি। ঠিক আছে? তোমরা জানো যে বাংলাদেশের উপর দিয়ে ২ টা রেখা গেছে। ঠিক আছে? এই ২ টা রেখা
থেকে বাংলাদেশের অবস্থান নির্ণয় করা যায় কিনা। ঠিক আছে? তো প্রথমত হচ্ছে এই যে মূল মধ্যরেখা যেটা এবি রেখা, এটি বোঝানো হয়েছে হচ্ছে দ্রাঘিমা রেখা অন্তর্ভুক্ত। আর আরএস রেখা যেটা সেটা হচ্ছে নিরক্ষরেখা। ঠিক আছে? আরএস রেখাটা কোনটা? এইটা হচ্ছে আমরা মানচিত্র দেখার সময় সবসময় দেখবো কি? সবসময় দেখবো হচ্ছে আমাদের উপরেরটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে তাহলে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। তো এটা কি? পূর্ব পশ্চিম। তাহলে পূর্ব পশ্চিম থেকে কোন রেখা জানি যায়? আমরা বলছিলাম যে পৃথিবীকে বেষ্টন করে পূর্ব পশ্চিমে যে রেখাটা আছে সেটা হচ্ছে কি? নিরক্ষরেখা। তাহলে এটা হচ্ছে নিরক্ষরেখা আরএস। তাহলে আরএস হচ্ছে নিরক্ষরেখা বোঝানো হয়েছে যা অক্ষরেখার অন্তর্ভুক্ত। ঠিক আছে? তাই এই দুটি রেখা দ্বারা কি করা হবে? একটা স্থানের নির্দিষ্ট অবস্থান নির্ণয় করা সম্ভব। সমগ্র পৃথিবীর মধ্যে কি নির্দিষ্ট অবস্থান জানতে হলে আমাদের দ্রাঘিমা রেখা, নিরক্ষরেখার দুটি উপাদান প্রয়োজন। তাহলে এই যে এবি রেখা, এবি রেখার মধ্য রেখা যেটা মাঝখানে সেখানে হচ্ছে 0 ডিগ্রি। এখন মানচিত্রের পি বিন্দু, ঠিক আছে? পি বিন্দু দ্রাঘিমা কত? 30 আর কিউ বিন্দু দ্রাঘিমা কত? আমাদের 45। তাহলে এখান থেকে পি বিন্দুটি এবি রেখা থেকে মধ্য রেখা থেকে কত ডিগ্রি পূর্বে? 30 ডিগ্রি পূর্বে। আর এটা কত? পি বিন্দুটা 45 ডিগ্রি পূর্বে। ঠিক আছে? এই যে পূর্বে অবস্থান করতেছে এই কারণে কিন্তু আমরা পি বিন্দু আর কিউ বিন্দুর মধ্যে মোট যে হুম, অবস্থান সেটি কোথায় পাবো আমরা? হুম, সেটি কিন্তু নির্ণয় করতে পারবো আমরা। কোথায় নির্ণয় করতে পারবো? এইখান থেকে। ঠিক আছে? এই যে এখান থেকে আমরা এটা হচ্ছে কত 30 দেওয়া আছে, এটা হচ্ছে 45 দেওয়া আছে। এখান থেকে আমরা পার্থক্য নির্ণয় করতে পারবো 15। আর এখানে তুমি দেখো এই যে পি বিন্দু আর কিউ বিন্দু কি? ঠিক আছে? পি বিন্দু কিউ বিন্দু থেকে এই এখানে যে 15 ডিগ্রি হয় বুঝছো? এটা 0 যে ডিস্টার্ব হইছে। 15 ডিগ্রি, ঠিক আছে? 15 ডিগ্রি পূর্বে অবস্থিত। এটা 150 না কিন্তু। এই যে এখানে দেখো গ্যাঞ্জাম লাগা দিছে। 150 না এটা। এটা হচ্ছে 100, টাইপিং এর সময় এটা ঝামেলা হইছে। এটা 150 না, এটা ডিগ্রি। ঠিক আছে? 15 ডিগ্রি পশ্চিম অবস্থিত। ঠিক আছে? আর এই যে কিউ থেকে পি বিন্দুটি 15 ডিগ্রি পূর্ব অবস্থিত। এখন আরএস রেখা যেটা আছে, এই যে আরএস রেখাটা পূর্ব পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম যেটা আছে, হ্যাঁ? এইটা এবং নিরক্ষরেখার উত্তরে পি কিউ বিন্দুর অবস্থিত। তুমি দেখো এই যে এখানে এই যে পি কিউ রেখাটা নিরক্ষরেখা কোথায়? এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা। নিরক্ষরেখার কোন দিকে? উত্তর দিকে না? এই যে উপরে, তাহলে এটা হচ্ছে উত্তর উপরে, তাহলে উত্তর দিকে। ঠিক আছে? আর এটা কোন দিকে? এটা হচ্ছে পূর্ব দিকে এস। ঠিক আছে? এটা পশ্চিম পূর্ব। ঠিক আছে না? আর এটা পূর্ব দিকে অবস্থিত। দিকে অবস্থিত। তার মানে কি? তার মানে হচ্ছে এখান থেকে আমরা নিরক্ষরেখা থেকে পৃথিবীর উত্তর দক্ষিণে 2 ভাগে বিভক্ত করা যায়। ঠিক আছে? উত্তর ভাগকে উত্তর গোলার্ধ আর দক্ষিণ ভাগকে দক্ষিণ গোলার্ধ বলা হয়ে থাকে। তাহলে বাংলাদেশ হিসাব করলে বাংলাদেশ কোন গোলার্ধে থাকবে? তাহলে যদি এই পি বিন্দুটা বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশটা উত্তর গোলার্ধে অবস্থান করবে। ঠিক আছে না? আর মধ্যরেখা তো আছেই। এখান থেকে আমরা সঠিকভাবে অবস্থান নির্ণয় করতে পারবো। ওকে। তো তোমরা কি করবা? তোমরা হচ্ছে এই যে পুরো যে পিডিএফটা তোমাকে দিছি আমি, এই পিডিএফটা সবাই ভালোমতো পড়বা। ঠিক আছে? এখানে সব টাইপের সিকিউ গুলো আমি দিছি। ঠিক আছে? সবাই একটু ভালোমতো পড়বা। পড়ে দেন পরে এক্সাম দিবা। দেখবা হচ্ছে এই অধ্যায় থেকে তোমার সিকিউতে কোনো সময় আর তোমার কি হবে না, আটকাবে না। ঠিক আছে? তুমি সবগুলো আশা করতে পারবা। ঠিক আছে? তো যারা যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং কি নিজের পরিবারের সাথেই থাকো। ঠিক আছে? আমি স্ক্রিনটা আবার শেয়ার করছি। ঠিক আছে? তো যারা যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলে, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, অনেক অনেক বেশি ভালো থাকো। ঠিক আছে? নেক্সট টাইম তোমাদের সঙ্গে হয়তো দেখা হবে আবার। ঠিক আছে? সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।